প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ইরানের স্কুলে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে 51। হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আইআরজিসি কমান্ডারও নিহত। এদিকে মধ্যপ্রাচ্যের 5 দেশে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ইরানের হামলা। এদিকে শত্রু পরাজিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে বলছে ইরান। অন্যদিকে ইরানের সরকার পতন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা চলবে বলে ঘোষণা। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, বিভিন্ন দেশের নিন্দা ও প্রতিবাদ। এবার যুদ্ধে জড়ানোর আগ্রহ দেখালো ফ্রান্স। অন্যদিকে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চড়া, ঝুঁকিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা। আকাশসীমা বন্ধ করল কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত। অন্যদিকে ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধের কারণে সৌদিতে আটকা মুশফিক রহিম। আফগানিস্তানে 331 যোদ্ধা নিহত, দাবি পাকিস্তানের। যুদ্ধ কারোর জন্য মঙ্গলজনক নয় বললেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সমর্থন থাকবে বলেও তিনি নিশ্চিত করেন। অন্তর্বর্তী সরকারের বড় সিদ্ধান্ত ক্যাবিনেটে নয়, বাইরে নেওয়া হতো বললেন সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত। বড় ভূমিকম্পের শঙ্কায় বাংলাদেশ, প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। পরিবহন খাতে 100 কোটি টাকার চাঁদা দিনে, গাবতলীতে 60 লাখ। গভর্নর নিয়োগে নতুন সরকার দুর্বল পদক্ষেপ নিয়েছে বলছে সিপিডি। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর বললেন আইনমন্ত্রী। অন্যদিকে খাদ্যপণ্য খালাসে গড়িমসি হলে আইনি ব্যবস্থার নির্দেশ মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইরানের দক্ষিণের হরমোজগান প্রদেশের মিনাব ও জাস্ক শহরে ইসরায়েলি হামলায় স্কুলের 53 শিক্ষার্থী, অন্তত 70 জনের প্রাণ গেছে। হরমোজগান মেডিকেল সায়েন্সের প্রধানের বক্তব্যে একথা জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স। অন্যদিকে অর্ধশতাধিক হত্যার ঘটনায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্সে লিখেছেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরের মেয়েদের যে প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে সেটি বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA বলছে, ওই হামলায় 53 জন শিক্ষার্থী নিহত হয়েছে। আরাকচি বলেন, এই হামলার শিকার সবাই নিষ্পাপ শিশু। ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসির জাদে ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন। শনিবার বিষয়টি সম্পর্কে অবগত 3টি সূত্র ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নজিরবিহীন পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। মার্কিন বাহিনীকে সহযোগিতার অভিযোগ তুলে সৌদি আরব, বাহরাইন, কুয়েত ও কাতার সহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোতে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী সৌদি আরবে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে শক্তিশালী হামলা চালিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি নির্দেশনায় এই অভিযান পরিচালিত হচ্ছে বলে আঞ্চলিক সূত্রগুলো নিশ্চিত করেছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে IRGC জানায়, এই অভিযান অবিরাম চলবে যতক্ষণ না শত্রু চূড়ান্তভাবে পরাজিত হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা অপসারণ বা পরিবর্তনের লক্ষ্য নিয়ে এই আক্রমণ চালাচ্ছে। ইরানের 31টি প্রদেশের মধ্যে 20টিরও বেশি প্রদেশে হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে উঠে দাঁড়াতে এবং ক্ষমতা দখল করতে আহ্বান জানিয়েছেন।
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। নরওয়ে, সুইডেন, পাকিস্তান, স্পেন সহ বিভিন্ন দেশ কড়া ভাষায় এই আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে তারা কূটনৈতিক সমাধানের মাধ্যমে সংঘাত নিরসনের দাবি জানিয়েছে। এবার মুখ খুলল ফ্রান্স, তবে দেশটির প্রেসিডেন্টের প্রতিক্রিয়ার ভাষায় পরিস্থিতি আরও উত্তপ্ত করার ইঙ্গিত পাওয়া গেছে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ দ্রুত বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি বলেন, বিপজ্জনক উত্তেজনা অবশ্যই বন্ধ হতে হবে। ফরাসি প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধের সূত্রপাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। যুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ দেখিয়ে ম্যাক্রন বলেন, এই সংকটময় মুহূর্তে আমাদের জাতীয় ভূখণ্ড, আমাদের নাগরিক ও মধ্যপ্রাচ্যে আমাদের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ফ্রান্স তার নিকটতম সহযোগীদের সুরক্ষায় প্রয়োজনীয় সম্পদ মোতায়েন করতে প্রস্তুত, যদি তারা অনুরোধ করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত আঞ্চলিক যুদ্ধে রূপ নিলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে, বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে। বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল এই সংকীর্ণ সমুদ্র পথ দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে যুদ্ধঝুঁকির কারণে এই রুট দিয়ে সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার উপক্রম হয়েছে, যার প্রভাবে তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা সরাসরি হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। জ্বালানি সংকটের প্রভাবে দেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়তে পারে, যা সরাসরি শিল্প খাতে উৎপাদন খরচ বাড়িয়ে দেবে। এতে জ্বালানি নির্ভর রপ্তানি পণ্যগুলো বিশ্ববাজারের প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে। এছাড়া আমদানি বিল বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রা রিজার্ভের উপর বাড়তি চাপ সৃষ্টি হবে, যা দেশীয় বাজারে মুদ্রাস্ফীতি পুনরায় ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানিয়েছে, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা বন্ধ করেছে। এই সিদ্ধান্তে এসেছে মধ্যপ্রাচ্যে একাধিক বিস্ফোরণের খবর পাওয়ার পর। এ পর্যন্ত বিস্ফোরণ শোনা গেছে আবুধাবি, মানামা, কুয়েত ও কাতারে। ইসরায়েলের পর বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। উপসাগরীয় ওই 5 দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। এর ফলে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব বাণিজ্যিক ফ্লাইট স্থগিত করা হয়েছে। অন্যদিকে ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ফলে উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশের তারকা উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। আফগানিস্তানের সঙ্গে চলমান যুদ্ধে এখন পর্যন্ত দেশটির 331 জন যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন খবর আল জাজিরার। তিনি জানিয়েছেন, তাদের নিরাপত্তা বাহিনী আফগানিস্তানে বহু তালেবান যোদ্ধাকে হত্যা করেছে। তার দেওয়া সর্বশেষ তথ্যে বলা হয়েছে, এখন পর্যন্ত 331 জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং 500 জনেরও বেশি আহত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ একটি দুঃখজনক ঘটনা। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে এটি কারো জন্যই মঙ্গলজনক নয়। ওআইসিতে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে ফিরে শুক্রবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, ওআইসি বৈঠকের সাইডলাইনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। দীর্ঘ 4 দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে প্রার্থী দিচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতা নিয়ে সৌদি আরব সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠক শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এসব তথ্য জানান।
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, সেই সময় সরকারের বেশিরভাগ বড় সিদ্ধান্ত হতো উপদেষ্টা পরিষদের বাইরে। জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের ব্যবহৃত চাইনিজ 7.62 বোরের রাইফেল বেসামরিক বহিরাগতদের হাতে পড়েছিল, এমন কথাও তিনি এক সাক্ষাৎকারে বলেছেন। বৃহস্পতিবার চ্যানেল ওয়ানে প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি অন্তর্বর্তী সরকারের 1.5 বছরের নানা প্রসঙ্গে কথা বলেন। বাংলাদেশ অঞ্চলের সর্বশেষ 96 বছর আগে 1930 সালে সর্বোচ্চ 7 মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর আগের 65 বছর ভূমি তছনছ করা ভূমিকম্প হয়েছিল 6 বার। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিশ্চিত করে কিছু বলা না গেলেও প্রায় 100 বছর পার করা এসব প্লেট যে কোনো সময় তীব্র ঝাঁকুনির সৃষ্টি করতে পারে। এ অবস্থায় বাসাবাড়ি সহ সব অবকাঠামো ভূমিকম্প সহনীয় করে তোলাই হবে প্রধান প্রস্তুতি। গত বছরের 21 নভেম্বর দেশের অভ্যন্তরে বড় ভূমিকম্পটি হয় নরসিংদীতে। ইন্দো বার্মা টেকটনিক প্লেটের এই অংশে ঝাঁকুনির মাত্রা ছিল 5.7 মাত্রা। এই প্রাকৃতিক দুর্যোগে কয়েকজনের প্রাণহানি ঘটে। আর মাত্র 3 মাসের মাথায় গতকাল শুক্রবার জুমার নামাজের পর 5.4 মাত্রার ভূমিকম্পে ফের কেঁপে উঠল সারা দেশ। চলতি মাস শেষ হওয়ার আগেই 10 দফা ভূমিকম্পন, গড়ে প্রায় 2 দিনে একটি। এমন ঘন ঘন কম্পন কি বড় বিপর্যয়ের আভাস? এ বিষয়ে ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বারবার যদি ভূমিকম্প হয়, আমরা জানি প্লেট বাউন্ডারিতে গেলে সেখানে শক্তি সৃষ্টি হয়। শক্তিগুলো জমা হতে হতে যদি আর জায়গা না পায়, তখন সেটি বিস্ফোরণ ঘটে, শক্তিটুকু বের হয়ে আসে। এমত অবস্থায় বারবার যদি এরকম বের হওয়ার চেষ্টা করে, তখন সেখানে মনে হয় যে একটি বড় ধরনের ভূকম্প হতে পারে। দেশের পরিবহন খাতে প্রতিদিন প্রায় 100 কোটি টাকা চাঁদাই আদায় হয়। রাজধানী সহ সারা দেশে বাস, ট্রাক, সিএনজি, ব্যাটারি চালিত রিকশা ও অন্যান্য যানবাহন থেকে নানা নামে এই অর্থ তোলা হয়। এই চাঁদাবাজির পেছনে মালিক শ্রমিক সংগঠনের একাংশ, রাজনৈতিক প্রভাবশালী নেতা, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসাধু সদস্যদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। বিভিন্ন সূত্র জানায়, এই অর্থের বেশিরভাগই ভয়ভীতি দেখিয়ে আদায় করা হয়। কোথাও চাঁদা নেওয়া হয় টার্মিনাল ব্যবস্থাপনার নামে, কোথাও পার্কিং এর নামে, কোথাও আবার পৌর টোলের সঙ্গে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করা হয়। এছাড়া সড়কে দায়িত্ব পালন করা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থার সদস্য এবং থানা পুলিশের এক শ্রেণীর অসাধু সদস্য এসব চক্রের সঙ্গে যুক্ত। নিরুপায় হয়ে পরিবহন চালক ও মালিকরা বছরের পর বছর ধরে এসব চাঁদা পরিশোধ করে যাচ্ছেন। তারা জানান, পরিবহনে চাঁদাবাজির ফলে পরিবহন ভাড়াও বাড়ে, সবজি সহ বিভিন্ন পণ্য সামগ্রীর দাম হয়ে যায় আকাশ ছোঁয়া। দিন শেষে সব বোঝা গিয়ে পড়ে জনগণের ঘাড়ে। সমঝোতা সিস্টেমের নামে চাঁদাবাজির খেসারত দিতে হয় আম জনতাকে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, বর্তমান সরকার গভর্নর নিয়োগের ক্ষেত্রে দুর্বল পদক্ষেপ নিয়েছে এবং পুরো প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দিতে চাইলে এর চেয়ে আরও ভালো প্রার্থী নির্বাচন করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানী ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে নতুন সরকারের অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি ও প্রশাসনিক সিদ্ধান্ত 180 দিন ও তারপর শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব মন্তব্য করেন। সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। আজ শনিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, সরকারি যেটা বরাদ্দ হবে সেই বরাদ্দ জনগণের জন্য বরাদ্দ হয়। প্রত্যেকটা পয়সা সঠিক জায়গায় খরচ হচ্ছে, এটি নিশ্চিত করতে বলেছি। এদিকে আমদানিকৃত গম ও ভুট্টাবাহী লাইটার জাহাজ নির্ধারিত সময়ে খালাস না করে নদীতে দীর্ঘদিন নোঙর করে রাখার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অনিয়মে জড়িত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদী এলাকায় আকস্মিক পরিদর্শনে গিয়ে মন্ত্রী দেখেন কয়েকটি লাইটার জাহাজ 6 থেকে 18 দিন পর্যন্ত
খাদ্যপণ্য সহ নদীতে নোঙর করে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী এসব পণ্য দ্রুত নির্ধারিত গুদামে খালাস করার কথা থাকলেও তা যথাসময়ে করা হয়নি। মন্ত্রী তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saradinesসংবাদ.com। Fashion brand Mali Art. Men's, ladies, and kids wear. Art.